তো দেখো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে হিমবাহের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমাদের সিলেবাসে আছে, কিন্তু হিমবাহর ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়লেই কিন্তু আমাদের হবে না। আমাদেরকে হিমবাহ কিভাবে তৈরি হচ্ছে, হিমবাহ কোন ধরনের, কত ধরনের হিমবাহ হয়, তারপরে হিমবাহ কিভাবে সৃষ্টি হচ্ছে, হিমবাহের বৈশিষ্ট্য কী, এগুলো সবই জানতে হবে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের এমসিকিউ, সেহেতু আমাদের এগুলো সবই জানতে হবে। তো প্রথমেই আমরা হিমবাহ, যার ইংরেজি শব্দ গ্লাসিয়ার, গ্লাসিয়াল বা গ্লাসিয়ার। দেখো এই গ্লাসিয়াল শব্দের অর্থই হচ্ছে আমাদের কি, বরফ। কি বললাম, বরফ বা বরফাবৃত ভূমি বলতে পারো। দেখো এই যে যে শব্দটা, এই গ্লাসিয়াল, এটা এসছে ইংরেজি শব্দ। প্রথমে জেনে রাখো ইংরেজি শব্দ গ্লাসিয়ার থেকে, যেটা আমি প্রথমে বলেছিলাম গ্লাসিয়ার। তাহলে দেখো এই গ্লাসিয়াল যে শব্দটা, সেটা আমাদের কোথার থেকে এসছে, ইংরেজি শব্দ গ্লাসিয়ার থেকে। এছাড়াও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ গ্লাসিয়াস, এখান থেকে এসছে। এবং আরও একটা শব্দ যেটা আমরা জানি, ফরাসি শব্দ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, আমি সেই জন্য তুলে দিচ্ছি এটা, গ্লেস। দেখো এই প্রত্যেকটার মানেই কিন্তু আমাদের কি, না বরফ, প্রত্যেকটার মানেই কিন্তু আমাদের বরফ। তো এই তিনটে শব্দ থেকে আমাদের কি শব্দ এসছে, না গ্লাসিয়াল বা হিমবাহ, এই শব্দটা কিন্তু আমাদের এসছে। এবার চলে আসি হিমবাহ কি আসলে। দেখো আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে, আমাদের যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর যে ভূত্বক, তার টেম্পারেচার কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা প্রত্যেকে জানি। তো এই ভূপৃষ্ঠে তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যখন আমরা ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডল পড়েছি, বায়ুমণ্ডলে আমরা এনএলআর পড়েছিলাম, এনএলআর, নর্মাল ল্যাপস রেট। নর্মাল ল্যাপস রেটটা কি, না আমাদের বায়ুমণ্ডলের একদম নিচের স্তর, যেটাকে আমরা জানি ট্রপোস্ফিয়ার, সেই ট্রপোস্ফিয়ারের যদি প্রতি 1 কিলোমিটার করে উচ্চতা বৃদ্ধি পায়, কত কিলোমিটার, 1 কিলোমিটার করে যদি উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে টেম্পারেচার এখানে কমে যায় কত, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। কি তাই তো, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায়। ঠিক আমাদের যদি এই পাহাড়টাকে আমরা দেখি, বা আমাদের পার্বত্য অঞ্চল যদি আমরা দেখি, তো পার্বত্য অঞ্চলে বিশেষ করে আমরা যেটা দেখব, যে যত উচ্চতা বৃদ্ধি পাবে, ততই টেম্পারেচার কি হতে থাকবে, কমতে থাকবে। যদি আমি ভূপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার উপরে উঠে যাই, তাহলে দেখো অলরেডি ভূপৃষ্ঠের তুলনায় তাপমাত্রা আমার কত ডিগ্রি কমে যাবে। সাপোজ ধরো এই পয়েন্টের উচ্চতা 3 কিলোমিটার, তো 3 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত কমবে, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমবে প্রতি কিলোমিটারে। তাহলে কত হবে, 19.2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো আমার ভূপৃষ্ঠের তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 19 থেকে যদি আমি বাদ দিই 15, তাহলে কত হবে, 4.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিসে যাবে, মাইনাসে চলে যাবে, তাই না। এটা আমার তাপমাত্রা কোথায় চলে যাবে, মাইনাসে চলে যাবে। ভূপৃষ্ঠ থেকে যখন প্রথম 1 কিলোমিটার আমি উঠবো, তখন 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কী হবে, তাপমাত্রা কমে যাবে। উচ্চতা 1 কিলোমিটার বৃদ্ধিতে এটা হবে। 2 কিলোমিটার যখন উচ্চতা বৃদ্ধি পাবে, তখন এটা কত কত হয়ে যাবে, 12.8 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে, 8 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে তাপমাত্রা। আর এখানে গিয়ে কমবে কত, 19.2 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা এখানে কমে যাবে। অর্থাৎ 15 থেকে কমে কত হয়ে গেল, -4.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এত সময় ধরে যেটা বোঝাতে চাইলাম, সেটা হলো এই রকম, যে দেখো তাপমাত্রা যদি মাইনাসে থাকে, এই অঞ্চলটা কি কিসে ঢেকে যাবে, অবশ্যই আমার বরফে ঢেকে যাবে। বলো হ্যাঁ ইয়া না। হ্যাঁ স্যার। এই জায়গাটা আমার কি হয়ে যাবে, বরফাবৃত হয়ে যাবে।
এক কথায় এখানে বরফ পড়া শুরু করবে এবং এই বরফের ভূমি হয়ে যাবে। এইবার দেখো, আমরা জানি আমাদের পৃথিবী, আমি এই হিসাবটা আর রাখছি না, এটা মুছে দিচ্ছি, তোমাদেরকে বোঝানোর জন্য এটা করেছিলাম। চলো দেখো, যেটা বলছিলাম যে এই যে এই এই পোর্শনটা আমার কি হয়ে যাবে, বরফাবৃত হয়ে যাবে। আর এই বরফাবৃত অংশটা, এই বরফাবৃত অংশটা যখন আমাদের টেম্পারেচার বৃদ্ধি পাবে, টেম্পারেচার যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, এটা গলতে শুরু করবে, তাই তো? এটা যখন গলবে তখন আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ অভিকর্ষজ বলের জন্য, কি বলের জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্স বা বা অভিকর্ষজ বলের জন্য এটা কি করবে, নিচের দিকে নেমে আসবে। এই যে বরফের ভূভাগ নিচের দিকে নেমে আসছে, এটাকেই আমরা কি বলে থাকি, এটাকেই আমরা বলে থাকি হিমবাহ। হিম অর্থে বরফ, হিম অর্থে কি, হিম অর্থে বরফ, আর বাহ অর্থে প্রবাহ, বাহ অর্থে প্রবাহ। এক কথায় আমরা যদি বলি বরফের নদী, এক কথায় আমরা যদি বলি কি না বরফের নদী, তাহলে সেটাকেই আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হিমবাহ। বোঝা গেছে? হিমবাহ কি, আমি এত সময় ধরে তোমাদেরকে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো হিমবাহ কি এবং হিমবাহ কিভাবে কাজ করে বা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা জানলাম। ওকে, আমাদের এখান থেকে জানতে হবে, এই পেজ থেকে আমাদের জানতে হবে সেটা হলো এই যে গ্লাসিয়াল শব্দটা কি কি শব্দ থেকে এসছে। ইংরেজি শব্দ গ্লাসিয়ার, ল্যাটিন শব্দ গ্লাসিয়াস, আর ফরাসি শব্দ গ্লেস থেকে এসছে। ঠিক আছে, চলো নেক্সট যদি আমরা দেখি, এখান থেকে আমরা কি জানলাম, হিমবাহ কি, হিমবাহ হচ্ছে বরফের নদী। ওকে, চলো এবার আমাদের এখান থেকে জানতে হবে যে আমাদের পৃথিবীতে যত হিমবাহ রয়েছে তার 91% রয়েছে, 91% হিমবাহ রয়েছে আন্টার্কটিকায়। কোথায় রয়েছে, আন্টার্কটিকায়। এই ডাটা আমাদের মুখস্থ করতে হবে, এটা বোঝানোর কিছুই নেই। কত পার্সেন্ট আছে, 91% আছে আন্টার্কটিকায়। 8% আছে গ্রিনল্যান্ডে, 8% হিমবাহ আছে কোথায়, গ্রিনল্যান্ডে। ওকে, 0.5% আছে উত্তর আমেরিকা। কোথায় আছে, নর্থ আমেরিকা। কত পার্সেন্ট, 0.5% কোথায় আছে, উত্তর আমেরিকায় আছে। ওকে, চলো এরপর যদি দেখি আমি, 0.2% আছে এশিয়াতে। কোথায় আছে, এশিয়াতে। ওকে, আর যে বাকি 0.1% অন্য সমস্ত যে এই যে পাহাড় পর্বত যেখানে যেখানে আমাদের রয়েছে সেই সবের মধ্যে ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমরা হিমবাহ কি, হিমবাহের কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করে, কত পার্সেন্ট হিমবাহ কোথায় রয়েছে, এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি? বলো, এই প্রথম পেজে যদি কারো আপত্তি থাকে তো বলো, নাহলে আমি দ্বিতীয় পেজে এগিয়ে যাব। চলো আমরা এবার হিমবাহের যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রথম যে বৈশিষ্ট্য যদি আমি দেখি, হিমবাহের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি হবে, এক নাম্বার কথা, এই হিমবাহ কিন্তু খুব ধীর গতিতে প্রবাহিত হয়। এক নাম্বার বৈশিষ্ট্য যদি আমি দেখি তাহলে আমরা কি দেখব, না হিমবাহ কিন্তু খুব ধীর গতিতে প্রবাহিত হয়। হ্যাঁ, এর যদি প্রবাহের পরিমাণ যদি আমরা বলি তাহলে দেখো, এটা দিনে কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত যেতে পারে, কিন্তু ইন জেনারেল এটা কি হয় না, কয়েক সেন্টিমিটার যায় সারা দিনে। 24 ঘন্টা সময়ে সামান্য কয়েক সেন্টিমিটার যায়, যেটা কিনা আমরা চোখে দেখতে পাই না। ঠিক আছে, এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য, হিমবাহ যখন প্রবাহিত হয়, জেনারেলি হিমবাহ যখন প্রবাহিত হয় সেই জায়গাটা কি হয়, মসৃণ হয়। কেন মসৃণ হয় একটু জেনে নাও। কারণ হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, হিমবাহ তো আমাদের কঠিন উপাদান, তাই না, বরফ তো আমার কঠিন, তো কঠিন উপাদান যে রাস্তা দিয়ে যাবে
সেই রাস্তা দিয়ে টিলা থাকুক, নুড়ি কাকড় বালি থাকুক, যাই থাকুক, সব ঘষে নিয়ে বেরিয়ে যায়। সেই জন্য কি হয়, মসৃণ আকৃতির হয়, 1 নাম্বার। 2 নাম্বার, ইউ আকৃতির ভূমিরূপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কি প্রবাহিত হয় না, এই হিমবাহ প্রবাহিত হয়ে থাকে। ঠিক আছে। আরেকটা জিনিস দেখবে খেয়াল করে, যেখানে যেখানে আমাদের হিমবাহ আছে সেগুলো না সরল রৈখিকভাবে প্রবাহিত হয়। নদী যেমন এঁকে বেঁকে প্রবাহিত হয়, হিমবাহ কিন্তু অত বেশি এঁকে বেঁকে প্রবাহিত হয় না। এটা কি হয়, সরল রৈখিকভাবে প্রবাহিত হয়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের পরীক্ষার অ্যাসপেক্টে আসতে পারে, সেটা হলো আমাদের পৃথিবীতে মোট যা জল আছে, হ্যাঁ, মোট যা জল আছে তার কিন্তু 1.72% জল হচ্ছে মিষ্টি জল বা স্বাদু জল। ঠিক আছে। এবার চলে আসো, এই যে স্বাদু জল রয়েছে তার মধ্যে সব থেকে বেশি সোর্স কার, হিমবাহের। পৃথিবীতে যত মিষ্টি জল রয়েছে বা স্বাদু জল রয়েছে বা পানের যোগ্য জল রয়েছে, সেই জলের বৃহত্তম অংশ কার দ্বারা দখল করে আছে, হিমবাহের দ্বারা। কত শতাংশ না 10%। মানে এই পরিমাণটাকে যদি আমি 100% ধরি, তার 10% কে দখল করে আছে, হিমবাহ দখল করে আছে। ক্লিয়ার? চলো এবার চলে আসো, আমরা যদি এই হিমবাহের এক্সাম্পলে চলে আসি, উদাহরণে চলে আসি। দেখো উদাহরণ তো অনেক কিছুই দেয়া যায়, কিন্তু আমরা সেই সমস্ত উদাহরণগুলো জানবো যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগে। ঠিক আছে। প্রথমে জানবো বিশ্বের দ্রুততম হিমবাহের নাম কি। তাহলে প্রথমে আমরা কি জানবো, বিশ্বের দ্রুততম হিমবাহের নাম কি। দ্রুততম হিমবাহ কি নাম না, গ্রিনল্যান্ডের জোকসবস ভ্যান। হ্যাঁ, এটাকে অনেকে জেকব ভ্যানও বলে থাকে। অ্যাকচুয়ালি এটা জোকসবস ভ্যান। ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে, আসতে পারে কি ধরেই নাও চলেই আসবে, এতটাই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তাহলে বিশ্বের দ্রুততম হিমবাহের নাম কি, জোকসবস ভ্যান। ঠিক আছে। চলো এরপর চলে আসো, যদি আমি দেখি এর স্পিড, এটা যদি গতিবেগ দেখি, অলমোস্ট 46 থেকে 47 মিটার। বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন রকম পাবে, মোটামুটি 46 থেকে 47-এর মধ্যে এর স্পিড। কোনো বইতে 46, কোনো বইতে 47 তোমরা পাবে। ঠিক আছে। চলো এরপর আমরা এগিয়ে যাই। দ্বিতীয় যে হিমবাহ আমরা জানবো এক্সাম্পলের মধ্যে, সেটা হলো কি না, আমাদের সব থেকে দ্রুততম হিমবাহ আমরা পেয়েছি। এবার চলে আসো বিশ্বের সব থেকে বৃহত্তম হিমবাহ যদি আমরা দেখি, তাহলে পাবো কি, হুবার্ড। এটা কোথায় অবস্থান করছে, আলাস্কায়। আলাস্কার হুবার্ড পৃথিবীর সব থেকে বৃহত্তম হিমবাহ। যদি আমরা এটারই রেসপেক্টে ইন্ডিয়ায় ভারতের বৃহত্তম হিমবাহ দেখি, তাহলে আমরা দেখব সিয়াচেন। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন, বৃহত্তম। ওকে। তাহলে পৃথিবীর বৃহত্তম হচ্ছে আলাস্কার হুবার্ড, ভারতের বৃহত্তম হচ্ছে সিয়াচেন। এই তিনটে হিমবাহ আমাদের এক প্রকারে মুখস্থ করেই রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে। 46 থেকে 47 মিটার প্রবাহিত হয় দিনে, এটা পার ডে। হ্যাঁ, পার ডে 46 থেকে 47 মিটার প্রবাহিত হয় বিশ্বের দ্রুততম হিমবাহ। আর বৃহত্তম হিমবাহ আলাস্কার হুবার্ড এবং ভারতের সিয়াচেন। ভারতের সিয়াচেন, এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটার থেকেও কোশ্চেন বারবার আসে এবং তোমাদের চাকরির পরীক্ষা দিতে গেলেও সেখানেও কিন্তু এটা তোমরা পাবে। শুধুমাত্র তোমাদের ভূগোলেই লাগবে তা নয়, ভূগোলের বাইরেও তোমরা যদি অন্য কোনো পরীক্ষা দিতে যাও সেখানেও কিন্তু তোমরা এটা পাবে। ওকে। চলো এই পর্যন্ত কারো আপত্তি? না স্যার। ওকে, তোমরা নোট ডাউন করছো তো খাতায়?
খাতায় নোট ডাউন করছো তো প্রত্যেকে? লিপা, দিয়া, ঠিক আছে, বাকি তো সব দেখছি বেরিয়ে গেছে, চলো অসুবিধা নেই। চলো এবার আমরা জানবো, এই দুটো হয়ে গেল। আর একটা এবার আমরা হিমবাহের উৎপত্তিটা জানবো, তারপরে আমি তোমাদেরকে কিছু পড়া ধরবো এই তিনটের থেকে, তারপর আমি আবার নতুন করে করাবো। ওকে, চলো এবার আমরা হিমবাহের উৎপত্তিটা দেখে নিই। চলো, হিমবাহের উৎপত্তি কিভাবে হয় সেটা যদি আমরা দেখি, প্রথমেই জেনে রাখো হিমবাহ যেখানেই তৈরি হোক না কেন সেখানকার টেম্পারেচার কি থাকবে? অবভিয়াসলি কম থাকবে, তাই না? যদি টেম্পারেচার কম না থাকে তাহলে তো সেখানে হিমবাহ তৈরি হতে পারবে না, ঠিক আছে? এবং যে হিমবাহ মানে টেম্পারেচার যে কম, আমরা দেখি যদি আমরা কন্ডিশনগুলো নিয়ে আসি, এটা তোমাদের অত ডিটেলসে জানতে হবে না, যেটুকু আমি ডিটেলসে জানতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কন্ডিশন কি? এক, আমাদের টেম্পারেচার কম হওয়া লাগবে। দুই, বাতাসে জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপর, তাহলে আমাদের তাপমাত্রা কম হওয়া লাগবে। তাপমাত্রা কম না হলে তো তুষারপাত হবেই না, আর জলীয় বাষ্প না থাকলে তো তুষারপাতের কোনো গল্পই আসছে না, তাই না? তাহলে আমাদের তাপমাত্রা কম হওয়া লাগবে এবং জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে, বেশি থাকে, তবেই কিন্তু আমাদের সেখানে কি সম্ভব না, আমাদের হিমবাহ গড়ে ওঠা সম্ভব। এবার চলে আসো আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে জানবো যে কিভাবে আমাদের হিমবাহ তৈরি হচ্ছে। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি হয় না, নেভে তৈরি হয়। কি তৈরি হয় স্টেপ ওয়ানে? নেভে। এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এই যে নেভে, নেভে কি, ঠিক আছে? নেভে, নেভের কন্ডিশনটা কি দেখো, আমাদের এই যে পার্বত্য অঞ্চল রয়েছে, ধরো এই পার্বত্য অঞ্চল রয়েছে, তো এই পার্বত্য অঞ্চলে প্রথম যে কন্ডিশনটা হবে না, প্রচুর পরিমাণে এখানে তুষারপাত হওয়া শুরু করবে। এখানে কি হওয়া শুরু করবে? তুষারপাত হওয়া শুরু করবে, প্রচুর পরিমাণে তুষারপাত হবে। শুধু কি পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়, আর কোথাও হয় না? বলো। প্রচুর পরিমাণে তুষারপাত হওয়া শুরু করবে, ঠিক আছে? আর এই তুষারগুলো দেখতে কিসের মতো হবে না, আলগা তুলোর মতো। আলগা তুলোর মতো। তোমাদের বাড়িতে যদি কখনো লেপ তোষক বানিয়ে থাকে, তো সেখানে যে তুলোগুলো যেরকম দেখতে হয়, সেরকম আলগা তুলোর মতো এই তুষারগুলো দেখতে হবে। শুধু পার্বত্য অঞ্চল না, আমাদের যে মেরু অঞ্চল রয়েছে, মেরু অঞ্চলেও আমাদের তুষারপাত কিন্তু হয়। ওকে, মেরু অঞ্চল বলতে মানে আমাদের 70 ডিগ্রির উপরে যে অঞ্চলটা, বা আমাদের 90 ডিগ্রি 80 ডিগ্রিতে যে অঞ্চলটা পৃথিবীর দুই দিকে, নর্থ এবং সাউথে, এই অঞ্চলকে আমরা কি বলে থাকি? মেরু অঞ্চল। তো এই যে পেজা তুলোর মতো, কি তুলোর মতো না, পেজা তুলোর মতো দেখতে এই যে তুষারপাত হচ্ছে, হ্যাঁ, একে ফরাসি ভাষায়, কি ভাষায়, এটা কি শব্দ? ফরাসি শব্দ। ওকে, ফরাসি ভাষায় একে কি বলা হয়? নেভে বলা হয় থাকে। তাহলে স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ান হলো নেভে। কি কন্ডিশন এখানে না, এখানে আমাদের পার্বত্য অঞ্চল এবং কোন অঞ্চল? মেরু অঞ্চলে কি হবে না, প্রচুর পরিমাণে তুষারপাত হবে এবং তুষারপাতের ফলে যে তুষারগুলো থাকবে সেগুলো দেখতে অনেকটা কিসের মতো হবে না, পেজা তুলোর মতো দেখতে হবে। তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা নেভে। ক্লিয়ার? আর এই নেভের যদি বৈশিষ্ট্য আমরা দেখি, তাহলে দেখব যে এর মধ্যে অলমোস্ট 90%ই বায়ু থাকে। কত পার্সেন্ট বায়ু থাকে? অলমোস্ট 90% বায়ু থাকে। আর এই নেভের যদি আমি ঘনত্ব দেখি, ডেন্সিটি দেখি, তাহলে দেখব এর ঘনত্ব 0.06 থেকে 0.16 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে বুঝতেই পারছো, হাত দিলে একদম হাতের মধ্যে
মানে আমি অনেকটা নেব হাতের মধ্যে, পুরো ম্যাক্সিমামটাই গায়েব হয়ে যাবে, এতটাই কম ঘনত্বপূর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে। ঠিক আছে, চলো তাহলে আমরা কি পেলাম, আমরা নেভে পেলাম, যেটা কি হয় তুষারপাতের ফলে পেঁজা তুলোর মতো দেখতে হয়, মেরু অঞ্চলে এবং পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। নেভা একটা ফরাসি শব্দ, আর এটার মধ্যে কি থাকে, 90% বায়ু থাকে। ঠিক আছে, তো তোমাদের এত কিছু জানতে হবে না, শুধুমাত্র এটা জেনে রেখো নেভা কি, পেঁজা তুলোর মতো যে তুষারপাতের সঞ্চয় হয় সেটাকে আমরা কি বলে থাকি, নেভা বলে থাকি। ওকে, নেভার পরের স্টেপ, স্টেপ টু, সেটা হচ্ছে ফিন। সেটা কি না, ফিন, FIRN, বাংলায় তোমরা ফয় হস্যি রেফ দন্তের নয় রেফ দিতে পারো, ফিন। ঠিক আছে, ফিনটা কি দেখো, দেখো আমাদের এই যে পেঁজা তুলোর মতো বরফ পড়ছে, ঠিক আছে, আর এই বরফ যখন পড়ছে তখন কি হচ্ছে না, এখানে সাবমিলিশন প্রক্রিয়া ঘটছে। কি প্রক্রিয়া, সাবলিমেশন, সাবলিমেশন প্রক্রিয়া ঘটছে। প্রথম কথা হলো দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে সাপোজ ধরো মেরু অঞ্চলে পেঁজা তুলোর মতো এরকম বরফ পড়েছে, এরকম তুলোর মতো বরফ পড়েছে, প্রচুর তুলোর মতো বরফ পড়েছে। ঠিক আছে, এবার কি হলো, এর যে বরফ, এটা কি হলো, উপরের অংশটা বাষ্পীভূত হলো, এটা তাপমাত্রা পেল, এটা বাষ্পে পরিণত হলো। হ্যাঁ, এবং বাষ্পে পরিণত হওয়ার দরুন এখানকার যে জলীয় বাষ্প সেটা কেলাসিত হয়ে গেল, এবং কেলাসিত হওয়ার পর এই তুষারের উপর কি হবে, প্রেসার ক্রিয়েট করবে। যখন প্রেসার ক্রিয়েট করবে তখন এর নিচের যে তুষারকণা, এই যে নিচের দিকে যে তুষারকণা, এই নিচের দিকের তুষারকণাগুলো আরো কি হবে, ঘন সন্নিবিষ্ট হবে, বা দৃঢ়ভাবে একটা আরেকটার সাথে আটকে ধরবে। নিচের দিকেরটা, উপরের দিকেরটা তখন ওই নেভা কন্ডিশনে থাকবে, আর নিচের দিকের গুলো কি হবে না, ঘন সন্নিবিষ্ট হবে। অথবা তোমরা এটাকে আর একটা ভাবে জানতে পারো, সেটা হলো এই যে তুষারপাত হচ্ছে, এখানে আরো বেশি তুষারপাত হওয়া শুরু করলো, তখন নিচের অংশটা কি হবে, চাপে কি হবে, দৃঢ়ভাবে একটা আরেকটার সাথে বৃহৎ কেলাসে পরিণত হবে। কিসে পরিণত হবে, বৃহৎ কেলাসে বা শক্ত পদার্থে পরিণত হবে। তো এটাকে জার্মান ভাষায়, কি ভাষায়, এটাকে জার্মান ভাষায় কি বলা হয়ে থাকে, ফিন বলা হয়ে থাকে। বোঝা গেছে, প্রথমে তুষারপাত হবে, এই যে তুষারপাত পেঁজা তুলোর মতো দেখতে যেটা, এটাকে আমরা নেভে বলবো। নেভের পরে কি হবে না, আরো বেশি তুষারপাত হবে, যার দরুন নিচের অংশটা কিসে হবে, কেলাসে পরিণত হবে, আর এটাকে আমরা জার্মান ভাষায় কি বলবো, ফিন বলবো। আর এই ফিন কার নিচে থাকে, নেভের নিচে কিন্তু ফিন থাকে। তাহলে উপরেরটা কি, নেভে, আর নিচেরটা কি আমার, ফিন। ক্লিয়ার, উপরেরটা আমার কি হয়ে যাচ্ছে, নিভে, আর নিচেরটা আমার ফিন হয়ে যাচ্ছে। ওকে, চলো এরপরে চলে আসো নীলচে বরফ। স্টেপ 3-তে কি তৈরি হবে, নীলচে বরফ তৈরি হবে। একটু দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। নীলচে বরফ দেখো, একটু আগেই আমরা দেখলাম, এটা স্টেপ 3, একটু আগেই আমরা দেখলাম কি যে না, তুষারপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে নিচের দিকের অংশটা কি হয়, শক্ত হয়ে যায়। ঠিক আছে, তো এই যে ফিন তৈরি হচ্ছে না, প্রথমে আমাদের কি হলো না, পেঁজা তুলোর মতো তৈরি হলো, তারপরে আরও তুষারপাতের জন্য নিচের অংশটা শক্ত হয়ে গেল, নিচের অংশটা কি তৈরি হয়ে গেল, ফিন তৈরি হয়ে গেল, উপরের অংশটা কি, পেঁজা তুলো, বা যেটাকে আমরা বলছি নেভে, তাই না। এবার চলে আসো, এরপর যদি আরও কি হতে পারে, ক্রমাগত তুষারপাত হতে থাকে, এর উপরে যদি ক্রমাগত আরও তুষারপাত হতে থাকে, তুষারপাতের পরিমাণ যদি আরও বেড়ে যায়, এবং মানে কি বলবো, কয়েক বছর ধরে যদি তুষারপাত হতে থাকে, কয়েক বছর ধরে যদি তুষারপাত হতে থাকে, তাহলে কি হবে না, এই যে ফিনের মধ্যে যে বায়ু ছিল, এর মধ্যে তো বায়ু 90% ছিল, তাই না। ফিনের মধ্যে যদি বায়ু দেখি,
তাহলে 40 থেকে 45%। ঠিক আছে, এই বায়ুগুলো কি হবে, এই উপরের চাপে এই বায়ুগুলো কি হবে, বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে গেলে এই জায়গাটা কি হবে, আরো বেশি ডেন্সেট হয়ে যাবে, আরো বেশি ঘন তৈরি হয়ে যাবে, তাই না? এবং যত আরো বেশি ঘন তৈরি হবে এবং এর মধ্যে যদি বায়ুর পরিমাণ আরো কমে যায়, বায়ুর পরিমাণ যদি আরো কমে যায়, তাহলে যে রেজাল্টটা পাবো আমরা সেটা হচ্ছে এখানে কঠিন নীলচে টাইপের বরফ তৈরি হয়ে যাবে। কি তৈরি হয়ে যাবে, কঠিন নীলচে টাইপের বরফ কিন্তু তৈরি হবে। তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু কয়েক বছরের তুষারপাতের রেজাল্ট, 1-2 দিনে কিন্তু এটা তৈরি হবে না। হলো, এবার চলে আসো, এরপরেই তৈরি হবে আমাদের সেই চির আকাঙ্ক্ষিত হিমবাহ। কখন তৈরি হবে, স্টেপ 4-এ এটা তৈরি হবে, চতুর্থ স্টেপে গিয়ে এটা তৈরি হবে। কখন তৈরি হবে না, এই যে যে নীলচে বরফ তৈরি হচ্ছে, এটা যখন মোটামুটি এর বেদ কত মিটার হবে না 30 থেকে 45 মিটারের মধ্যে হবে এর বেদ, তখন এটাকে আমরা কি বলবো, হিমবাহ। বোঝা গেল? তাহলে ফিন থেকে আমার তৈরি হচ্ছে নীলচে বরফ, আর নীলচে বরফের আয়তন, সরি বেদটা যদি আমি দেখি, এই যে থিকনেসটা যদি আমি দেখি, 30 থেকে 45 মিটার যখন হবে তখন এটাকে আমরা কি বলবো, হিমবাহ বলবো। এবং তাপমাত্রার ফলে কি হবে না, নিচেটা পিচ্ছিল হয়ে এই হিমবাহ কি হয়, ভূমির ঢাল বরাবর কি হতে থাকে না, প্রবাহ হতে থাকে। এটাকেই আমরা কিন্তু হিমবাহ বলি, এবং এইভাবেই কিন্তু আমাদের কি তৈরি হয় না, হিমবাহ কিন্তু তৈরি হয়ে থাকে। এইবার বলো, কারো যদি বুঝতে সমস্যা হয় তো সেই জায়গাটা আমি ক্লিয়ার করছি, তারপরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বলো, কারো কোনো সমস্যা? দেখো, আমি ডিটেলসে ক্লাস করাচ্ছি এই কারণেই, যাতে তোমাদের কোনো কোশ্চেন করতে সমস্যা না হয়। বলো, কারো বুঝতে সমস্যা? এগুলো কি তোমাকে আলাদা করে আর পড়তে হবে? না স্যার। লিপা আছিস? হ্যাঁ দাদা আছি। সুপর্ণা জয়েন করলো না কেন করলো ক্লাসে, কি ব্যাপার, বিয়ে বাড়ি গেছে নাকি? না, ওর ফোনও দাদা নিয়ে গেছিল, কেবল করছিল। আচ্ছা, চলো, এই পর্যন্ত কোনো সমস্যা? স্টেপ 3টা আর একবার বলবে একটু দাদা? হ্যাঁ অবশ্যই। দেখ, প্রথম কথা হলো আমার ফিন তৈরি হয়ে গেছে অলরেডি, নেভে তৈরি হয়ে গেছে। এটা তো অল্প সময়েই তৈরি হয়ে যায়, মোটামুটি 3-4 মাসে, 3-4 মাস কোথাও যদি ক্রমাগত বরফ পড়ে সেখানে ফিন তৈরি হয়ে যায় 3-4 মাসের মধ্যে। হ্যাঁ, কিন্তু যদি 3-4 মাসটা যদি 3-4 বছরে কনভার্ট হয়, তখন কি হয়, এই ফিনের মধ্যেও তো বায়ু থাকে। নেভের মধ্যে বায়ুর পরিমাণ কত দেখেছিলাম, 90%। এক্স্যাক্টলি ফিনের মধ্যেও 40 থেকে 45% বায়ু থাকে। তো এখানে যদি এই 3-4 বছর ধরে ক্রমাগত তুষারপাত হতে থাকে, তাহলে কি উপর থেকে একটা চাপের সৃষ্টি হবে না? তো এই চাপের ফলে এই ফিনের মধ্যে থাকা বায়ু বাইরে রিলিজ হয়ে যায়। তো এই বায়ু যত বেরিয়ে যায় তত এই যে বরফ, এটা কি কালার ধারণ করে, কি বর্ণ ধারণ, নীলচে বর্ণ ধারণ করে। আর এই নীলচে বর্ণ ধারণ করলে এটাকে আমরা, এটা কি প্রকৃতির হয়, অনেক বেশি, মানে ফিনের থেকে অনেক বেশি কঠিন হয়। তো এটাকে আমরা কি বলি, নীলচে বরফ। আর এই নীলচে বরফটাই যখন 30 থেকে 45 মিটার হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি, হিমবাহ, যদি কিনা সেটা পাহাড়ের গা বেয়ে বা সেটা প্রবাহ হতে শুরু করে বা চলতে শুরু করে। বোঝা গেছে? হ্যাঁ দাদা। ওকে, চলো, এরপরে আমরা যা শিখবো সেটা হচ্ছে স্নাউট, SNOUT, স্নাউট। স্নাউট কি জেনে নাও। ধরো এই পথ দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছে, মানে এই পথ বরাবর হিমবাহ প্রবাহিত হচ্ছে। যদি কি হয় না, এই হিমবাহের প্রবাহের মুখটা জিভের মতো হয়, কিসের মতো, মানুষের জিভের মতো হয়, তখন সেটাকে আমরা কি বলবো, স্নাউট।
ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা কিসের মতো হবে? মানুষের জিভের মতো হবে। এবার চলে আসো, মানুষের জিভের মতো তো হবে, আমি বলে দিলাম, গল্প তো আমি জেনে গেলাম, কিন্তু কি কারণে মানুষের জিভের মতো আকৃতির হবে? দেখো, হিমবাহের জিভের মতো আকৃতি তখনই হবে যখন কিনা এখানে বরফের পরিমাণ বেশি থাকবে। কিসের পরিমাণ বেশি থাকবে? বরফের পরিমাণ বেশি থাকবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, না এই যে বরফ, এর স্পিড বা এই হিমবাহের গতিবেগ বেশি থাকা লাগবে। যদি গতিবেগ বেশি থাকে তাহলে এই ভাগের বরফ সামনের দিকে এগিয়ে দেখতে কিসের মতো? মানুষের জিভের মতো হয়। তাকে আমরা কি বলি? স্নাউট। এটা তোমরা মাধ্যমিকে পড়োনি। বোঝা গেল এটা কি আর এটার উৎপত্তি কিভাবে হচ্ছে? চলো, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। চলো নেক্সট আমরা আইস এজ সম্পর্কে জানবো। আইস এজ, এটা তোমরা প্রত্যেকেই জানো, তবুও আমি বলে দিচ্ছি। আইস এজ মানে হচ্ছে হিমযুগ। আইস এজ মানে হচ্ছে হিমযুগ, যেটা আমরা যদি বাংলা প্রতিশব্দ করি এই ইংরেজি, সেটা দাঁড়ায় কি? হিমযুগ। হিমযুগটা আসলে কি? দেখো, একটা সময় আমাদের পৃথিবীর উষ্ণতা কমতে শুরু করে। আমাদের পৃথিবীর কি হতে থাকে? উষ্ণতা কমতে শুরু করে, যার দৌড়ান আমাদের টোটাল পৃথিবীটা বা আমাদের মহাদেশের যত মহাদেশ রয়েছে সবই কি ছিল না? হিমবাহ দ্বারা আবৃত ছিল, পুরো হিমবাহ দ্বারা আবৃত ছিল। ঠিক আছে? এবং এই সময় আমাদের পৃথিবীর টেম্পারেচার অনেক কম ছিল, সেই জন্য এই যুগটাকে হিমশীতল যুগ বা হিমযুগ বা আইস এজ বলা হয়ে থাকে। বোঝা গেল? যদি আমরা দেখি যে এই আইস এজটার সময়কালটা যদি আমরা দেখি, তাহলে আমরা বেসিক্যালি এই সময়টাকে পাবো হচ্ছে প্লিস্টোসিন যে যুগটা রয়েছে তার 30 লক্ষ বছর আগে। কোন যুগ? প্লিস্টোসিন, মাথায় রাখতে হবে। প্লিস্টোসিন যুগের কত বছর আগে? 30 লক্ষ বছর আগে বা বছর পূর্বে। কোন যুগ ছিল? আইস এজ ছিল। তাহলে এখান থেকে আমার দুটো প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে কি না, আইস এজ কি, আর আইস এজ কত বছর আগের থেকে শুরু হয়? প্লিস্টোসিন যুগেরও 30 লক্ষ বছর পূর্বে আমাদের আইস এজ থাকে। আর এই সময় যে সমস্ত আমাদের উদ্ভিদ বা যে সমস্ত প্রাণীগুলো আমরা পাই সেগুলো কি? ডোনাউ, গ্লুঞ্চ, মিডেল, রিস, এগুলো তোমাদের লাগবে না, কারণ যেহেতু আমরা ভূগোলের ভূমিরূপ আমাদেরকে বলেছে, সেহেতু এগুলো আমাদের জানার প্রয়োজন নেই। ঠিক আছে? এইবার আমরা যেটা জানবো সেটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জানতেই হবে। সেটা হচ্ছে আমাদের হিমবাহের প্রকারভেদ। হিমবাহকে কটি ভাগে ভাগ করা যায় সেটা আমাদের জানতে হবে। শুনে নাও, হিমবাহকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব উইলহেমসন আলম্যান, কে নামটা একটু মনে রাখবে, হান্স উইলহেমসন আলমান, ইনি কত সালে? 1948 সালে। কত সালে? 1948 সালে অবস্থানের ভিত্তিতে, মানে কোথায় অবস্থান করছে তার ভিত্তিতে হিমবাহকে কটা প্রধান ভাগে ভাগ করেছিল? না, 3টি প্রধান ভাগে ভাগ করেছিল। কটা প্রধান ভাগে ভাগ করেছিল? 3টি প্রধান ভাগে ভাগ করেছিল। কি কি? প্রথমটা হচ্ছে পার্বত্য হিমবাহ, অর্থাৎ পর্বতের উপরে যে হিমবাহটা, এটাকে আমরা বলবো কি? পার্বত্য হিমবাহ। তারপর হচ্ছে পাদদেশীয় হিমবাহ, মানে এই যে পর্বতের পাদদেশ অঞ্চলে যে হিমবাহ, সেটাকে আমরা কি বলবো? পাদদেশীয় হিমবাহ। ওকে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কি না আমাদের মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ, মহাদেশে যে হিমবাহ সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো কি? মহাদেশীয় হিমবাহ।
ওকে, আর এটা তো আমাদের সমুদ্র রয়েছে। চলো, তাহলে তিনি কটা ভাগে ভাগ করেছেন? তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে পার্বত্য হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, আর হচ্ছে মহাদেশীয় হিমবাহ। দেখো, পাহাড়ের উপরে যে হিমশীতল অঞ্চল রয়েছে, পাহাড়ের উপরে যে হিমশীতল অঞ্চল রয়েছে, এই অঞ্চলে কি হয় না, তাপমাত্রা কম থাকে, এবং তাপমাত্রা কম থাকার জন্য এখানে তুষার পড়ে পড়ে কিসের সৃষ্টি করে? হিমবাহের কিন্তু সৃষ্টি করে। ঠিক আছে, এই হিমবাহ যখন পার্বত্য মানে এখানে বরফের সৃষ্টি করলো, এই হিমবাহ যখন কিসের টানে না, গ্র্যাভিটির টানে এবং ঢালের টানে কি হয়, নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে আমরা কি বলে থাকি? মাউন্টেন গ্লাসিয়ার বা ভ্যালি গ্লাসিয়ার বা পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে এটা কোন অঞ্চলে দেখা যায়? যদি আমরা দেখি, অবভিয়াসলি এটা পার্বত্য অঞ্চল হবে। পার্বত্য হিমবাহ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো এর যদি গতি দেখি, শোনো, যত ধরনের আমাদের হিমবাহ রয়েছে, পার্বত্য হিমবাহের গতিবেগ সব থেকে বেশি। সব থেকে কি হবে? এর গতিবেগ বেশি হবে। কারণ কি? কারণ এর ঢাল বেশি, প্লাস মধ্যাকর্ষণ টান এটাতে বেশি হয়, অনুভূত হয়। কত এর গতিবেগ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব 20 থেকে 30 মিটার। পার্বত্য হিমবাহের গতিবেগ কত? 20 থেকে 30 মিটার হয়। ঠিক আছে, আর এর গভীরতা কিন্তু কি হয় না, অন্য যে হিমবাহ রয়েছে, পাদদেশীয় হিমবাহ বা মহাদেশীয় হিমবাহ, সেই তুলনায় কিন্তু এর গভীরতা কম হয়। গভীরতা কি হয়? কম হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসব আমাদের পার্বত্য হিমবাহের যে উদাহরণ আমরা অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে হুবার্ড, পৃথিবীর বৃহত্তম হিমবাহ, যেটা কোথায় অবস্থান করছে? আলাস্কায়। কোথায় অবস্থান করছে? আলাস্কায়। ওকে, তাহলে পার্বত্য হিমবাহের উদাহরণ আমরা পেয়ে গেলাম। এর যদি দেখি, এই হুবার্ডের আয়তনটা যদি আমরা দেখি, তাহলে এর প্রস্থ পাবো 2 কিলোমিটার। প্রস্থ কত পাবো? 2 কিলোমিটার। এর যদি আমি ইসে চলে আসি, গভীরতা চলে আসি, এটা কতটা পুরু, তাহলে আমরা দেখব 100 মিটার প্রায়। কত মিটার? 100 মিটার। এবং এটাকে তো আমরা পৃথিবীর বৃহত্তম বলে থাকি। ঠিক একই রকমভাবে আমাদের ভারতের কারাক্রমের সিয়াচেন যেটা আমরা জানলাম, সেটাও বৃহত্তম। ওকে, চলো, তাহলে পার্বত্য হিমবাহ কি বোঝা গেছে? পার্বত্য হিমবাহ হলো পার্বত্য অঞ্চলে যে হিমবাহ সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা পার্বত্য হিমবাহ বলবো, যার গভীরতা কম, সবচেয়ে বেশি এর গতিবেগ, কারণ এর ঢাল বেশি থাকে এবং মধ্যাকর্ষণ বল এখানে বেশি পায়, তাই এর গতিবেগ সর্বাধিক হয়। পাদদেশীয় হিমবাহ তো আমরা পেলাম যে না, পাহাড়ের পার্বত্য অঞ্চলের যে পাদদেশ অঞ্চল, দেখো আমি এটা অন্য কালি দিয়ে করছি, দেখো এই যে অঞ্চলটা, এই অঞ্চলে যে হিমবাহটা আমরা পাবো, সেটাকে আমরা কি বলবো? পাদদেশীয় হিমবাহ। ঠিক আছে, চলো, তাহলে এটা জেনারেলি কোন অক্ষাংশে দেখতে পাওয়া যায়? অবভিয়াসলি এটা যদি হাই ল্যাটিটিউডে চলে যায় বা উচ্চ অক্ষাংশে যদি আমি দেখি, উচ্চ অক্ষাংশেই কিন্তু এটা সম্ভব। কারণ আমরা যদি 0 ডিগ্রির কাছাকাছি থাকি, তাহলে কিন্তু সেখানে এটা হওয়া পসিবল না। কারণ আমরা 0 ডিগ্রির এখানে 0 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ আমাদের নিরক্ষরেখার কাছাকাছি টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এটা উচ্চ অক্ষাংশে দেখতে পাওয়া যায়। ওকে, এবার এর উদাহরণে চলে আসব। সব থেকে গুরুত্বপূর্ণ এর এক্সাম্পল পরীক্ষায় আসবে, প্রত্যেকে মাথায় রাখবে, লিখেও নাও। আলাস্কার ম্যালাস্পিনা। ম্যালাস্পিনা কোথায় অবস্থান করছে? আলাস্কার ম্যালাস্পিনা। এর যদি প্রস্থ দেখো, প্রস্থ অলমোস্ট 65 কিলোমিটার। ওকে, আর যদি এর দৈর্ঘ্য দেখো, অলমোস্ট 45 কিলোমিটার। বুঝতে পারছো? তাহলে আলাস্কার ম্যালাস্পিনা হচ্ছে পৃথিবীর বৃহত্তম আমাদের কি না, পাদদেশীয় হিমবাহ। মাথায় রাখতে হবে, ম্যালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের উদাহরণ। ওকে, চলো এবার চলে আসো মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ বলতে তো বুঝতেই পারছো, আমাদের যে কন্টিনেন্ট রয়েছে,
বেসিক্যালি আমাদের মহাদেশ বলতে কেবলমাত্র উচ্চ অক্ষাংশেই যদি আমরা যাই বা আমাদের মেরু অঞ্চলে যদি যাই, আন্টার্কটিকা, তারপরে আমাদের গ্রিনল্যান্ড, এইগুলোই হচ্ছে আমাদের মহাদেশীয় হিমবাহের মধ্যে পড়ে। এটাও অবশ্যই আমাদের কিসে উচ্চ অক্ষাংশের মধ্যে পড়বে, উচ্চ অক্ষাংশে দেখতে পাওয়া যায় এটা। হ্যাঁ, এর যদি উদাহরণে চলে আসো তাহলে দেখবে যে না, সব থেকে বেশি এর যে উদাহরণ সেটা হচ্ছে 1/3 অংশ যেটা হিমযুগ থেকে চলে আসছে। হ্যাঁ, আমাদের আন্টার্কটিকা বলো, তারপরে আমাদের গ্রিনল্যান্ড বলো, এগুলো সবই এর উদাহরণের মধ্যে চলে আসবে। আর বিশ্বের বৃহত্তম মহাদেশীয় যে হিমবাহ রয়েছে সেটা হচ্ছে ল্যামবার্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যামবার্ট বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহের উদাহরণ কি? ল্যামবার্ট। ঠিক আছে,